সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো। ঐক্য হইল ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। সেনাপ্রধান প্রচন্ড প্রেসার আছে সেনাবাহিনী, আমাদের কি ঠেকা পড়ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু সেনাবাহিনীর ভিতরেই ঘটে গেছে বড় একটা ঘটনা। জেনারেল ওয়াকারুজ্জামানকে মানছে না ছোট পদের সেনা কর্মকর্তারা। হ্যাঁ দর্শক, এবার কিন্তু সেনা প্রধানের আসল রহস্য কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। একেবারে হাতানাতি কিন্তু ফেসে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার যত অপকর্ম রয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে আঘাত রয়েছে, সকল কিছুই কিন্তু এই ছোট পদস্থ সেনা কর্মকর্তারা কিন্তু জেনে গিয়েছে এবং যার ফলে কিন্তু এবার তাকে কিন্তু মানছে না এই সেনা কর্মকর্তারা। অর্থাৎ নিজের বাহিনীর ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মানে হাসিনার বোনের জামাই ওয়াকারুজ্জামান। কারণ আসলে জাতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু দেশের মধ্যেই, যার কিছুটা অংশ কিন্তু সম্পৃক্ত রয়েছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। দর্শক, এটা আমার কথা নয়, এটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে। আর সেই গোয়েন্দা তথ্যগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন সাজিয়েছি দর্শক। সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আশা করব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে মূল প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এই সরকারটা তিনিই বসিয়েছেন এবং এই সরকার তার সরকার, সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া স্লোগানে পালাতে বাধ্য হয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে, মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে 15 মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা, তাহলে তার কি অর্থ রইল? আর তাহলে তার কি প্রতিদান নির্বাহী বিভাগ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন? আমি আপনাদের বলে আসছিলাম, এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে ক্ষোভ ছিল বেশ কয়েক মাস ধরে, মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশি দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে, এই ঘটনা তো আগে কখনো ঘটেনি। কাজেই সেনাবাহিনীর ভেতরে, মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকস যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয়। কাজেই সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়া দরকার। আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধু যে মাঠে পুলিশ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই নয়, নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা যাচ্ছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে, এই দাবিটা যে সেনাবাহিনীকে এই পুলিশি দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক। নির্বাহী বিভাগের সঙ্গে এই বিরাট মাখামাখি তাদেরকে যে আবারও বিপদগ্রস্ত করছে, মানে এর পরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদেরকে যে আবারও মামলার শিকার হতে হবে, আরেক রকমের রদবদলের শিকার হতে হবে, সেটাও তাদেরকে ভীত করছে। কারণ জুলাই আগস্ট হত্যা মামলায় যেমন এই একটা মামলায় ঠেকবে না, সেটা বোঝে সেনাবাহিনীর ভেতরে। তার পাশাপাশি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের মানবাধিকার সংগঠন অধিকার, তারা একটা পরিসংখ্যান হাজির করে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 40 জন মারা গেছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে 19 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তো সেই পুলিশ তো গুলি চালাচ্ছে না 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাহলে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে। সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যে জায়গায় ইউনূস সরকারের কথায় গুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে, বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না, কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না। মানে এটা কোনো 1-11 সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে, সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না।
অন্যদিকে সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমর্থন সুরক্ষাও দিচ্ছেন না, এমনকি সম্মানটুকু দিচ্ছেন না। এটা পরিষ্কার হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই চাপ একেবারে শীর্ষ পর্যায় থেকে, মানে সেনাবাহিনীর ভেতরের অন্য জেনারেলদের তরফে এই সিদ্ধান্তই জানানো হয়েছে যে সেনাবাহিনী উঠিয়ে নেন আপনি মাঠ থেকে, তাহলে হয়তো সেনাবাহিনীর সম্মান ফিরবে অন্তত সাধারণের মনে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখছিল সেটুকু অন্তত বোঝা যাবে। তিন বাহিনী প্রধান মিলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন এবং তারা এই কথা বলতে যখন শনিবার গেলেন তখন নিজেরাই উদ্যোগী হয়ে গিয়েছিলেন। এবং আমি আপনাদের বলেছি যে ওয়াকারুজ্জামান সবসময় খুবই গুরুত্বপূর্ণ গুরুতর দিনে আরো দুই বাহিনী প্রধানকে কাঁধে নিয়ে যান, কারণ তিনি একা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারেন না, তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারেন না। মানে সেনাবাহিনীর ভেতরে যে সিদ্ধান্ত হয়ে গেছে সেনা সদস্যদের তুলে নিতে হবে সেটা বলবেন বলেই কিন্তু যমুনায় গিয়ে উপস্থিত হলেন তিনি আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে। কিন্তু মে মাসে তিনি যখন বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কিন্তু আমার সেনাবাহিনী আর মাঠে থাকতে রাজি না, এবং বলে সেই কথাই এসে আবার দরবারেও জানিয়েছিলেন তরুণ সেনা কর্মকর্তাদের, যাতে পুরো সেনাবাহিনীর ভেতরে এই কথাটা চাউর হয় যে সেনাপ্রধান জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে নতুন সরকারের কাছে দায়িত্ব দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। কিন্তু ওয়াকারুজ্জামান তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসতে পারেন নাই তার সরকারের কাছ থেকে। মনে করে দেখেন, এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি কিন্তু ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তিনি চান 18 মাসের মধ্যে নির্বাচন, এবং ইউনূসকে তার সে কথাই বলা আছে। কিন্তু এই একটা কথাও তো তিনি আদায় করে আনতে পারেন নাই। কাজেই সেনাবাহিনীর ভেতরে এখন সরকারকে যেহেতু সেনাপ্রধান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনোভাবে কথা শোনাতে পারছে না, এমনকি তাদের পরিস্থিতিটা বুঝিয়ে সেটা মাথায় রেখে একটা সম্মানজনক অংশীদারিত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না হতে পারছে না। কাজেই সেনাবাহিনীর ভেতরে বরং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করা, মানে ব্যারাকে ফিরিয়ে আনার বিষয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ থাকাটাই সিদ্ধান্ত গৃহীত হলো। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনায় গেলেন 1 নভেম্বর এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু ওই যে তিনি তো কোনো বক্তব্য যে জোরালো ভাষায় দিয়ে আসবেন, আর মে মাসে একবার জোরালো ভাষায় দিয়ে ইউনূসের সঙ্গে তার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাওয়ার পর তিনি এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে সেখানে গিয়ে তিনি মিনমিন করে শেষ পর্যন্ত নির্বাচনে যে 90,000 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে, বিমান বাহিনীরও কিছু সদস্য কাজ করবে, নৌবাহিনীর 2,500-এর মতো সদস্য কাজ করবে, এসব বলে বেরিয়ে এলেন। তাদের আলাপের ওই অংশটাই কিন্তু সংবাদ মাধ্যমকে জানানো হলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অথচ তার 3 দিন বাদে 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক করে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়ো করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন তারা মাঠ থেকে 50% সদস্য সরিয়ে নেবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসেই আমাদের জানিয়েছিলেন তার 30,000 সেনা দায়িত্ব পালন করে প্রতি শিফটে। তার মানে এখন থেকে 15,000 সেনা কাজ করবে ওঠে। কারণ সেনাবাহিনী এখন মনে করছে বর্তমানে যে অবস্থা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যেসব স্লোগান, সংবাদ মাধ্যমে যেসব কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কথা, মানে তারা ভারতের দালাল থেকে শুরু করে তাদের হাঁটুতে বুদ্ধি, তাদের দ্বারা কিচ্ছু হবে না থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষায় তারা গেলে তাদেরকে ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে উঠিয়ে দেওয়া মানে সেনাবাহিনীর গাড়িতে, এই সবই তো চলেছে 15 মাস ধরে। আর এর মধ্যে একেবারেই অভিনব যেটা ঘটছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা টক শোতে বক্তৃতায় সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে অপমান করে যখন তখন সেনাবাহিনীর বিচার চেয়ে নানা বিষয়ে এবং এই সেনাবাহিনী দিয়ে কি হবে এসব প্রশ্ন তুলে সেনাবাহিনীর ভাবমূর্তিকে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছেন। কাজেই জেনারেলরা চান সেনাবাহিনী আসলে কি করছিল সেটুকু উপলব্ধি করার সুযোগ দেওয়া হোক। নির্বাচন যদি কখনো হয় তখন না হয় নির্বাচনী দায়িত্ব পালনে আবারও সেনা সদস্যদের মোতায়েন করা যাবে, কিন্তু আপাতত উপলব্ধি করতে দেওয়া হোক যে সেনাবাহিনীর সদস্যরা আসলে কি করছিলেন। এবং এর পাশাপাশি সেনাবাহিনীর জেনারেলরা চাইছেন যে সেনা কর্মকর্তা, সেনা সদস্যদের সঙ্গে নির্বাহী বিভাগের এই যে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা যে ধরনের ঝুঁকির মুখে পড়ছেন সেই ঝুঁকি থেকেও তাদেরকে বাঁচিয়ে আনতে এবং নির্বাহী বিভাগের সাথে, বিশেষ করে ইউনূস সরকারের সঙ্গে, যে ইউনূস সরকারের সঙ্গে কোনো বিশ্বাস, আস্থা, কার্যকরী সম্পর্ক হয়নি এতদিনে, তার সঙ্গে মাখামাখিটা কমিয়ে এনে সেনাবাহিনীকে
তার এলাকার মধ্যে সেনা ব্যারাকের ভেতরে আবারও একটা সুশৃঙ্খল বিশেষ বাহিনী হিসেবে প্রমাণের উদ্যোগটুকু গ্রহণ করতে। সেনাবাহিনী মনে করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেনাবাহিনীর ঠিক স্ট্যাটাসটা কি, কি ভূমিকায় তারা আছে সেটাই নিশ্চিত না হয়ে পুলিশের ভূমিকায় সেনাবাহিনীকে, অন্তর্বর্তীকালীন সরকারের লাঠিয়ালের ভূমিকায় সেনা সদস্যদেরকে রাস্তায় মোতায়েন রেখে শুধু শুধু সম্মান যাচ্ছে, ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় ওয়াকারের কথা শুনতে কেউ রাজি হননি। ওয়াকার সাহেব বুকে পাথর বেঁধে একটা সরকার উপহার দিল বাংলাদেশকে, বুকের রক্ত দিল সাধারণ মানুষ, যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার। সে বিপ্লবোত্তর সরকার তৈরি করে ওয়াকার। কি তামাশা! দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেটাতে কম্পর দেওয়ার চেষ্টা হইলো, মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে, শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল। একদিকে ডাক্তার জাহিদ, তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পথ বালকের মতো কুত্তা। আমি কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না, আমরা কামান চাইছিলাম। প্রফেসর ইউনূস আমাদের পিস্তল দিতেছিল, অন্তত যেন সেইটা পাই, দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি, সেটা করতে চাইছিলাম, সেটাও করতে দেবে না। ডাক্তার জাহিদের কথাগুলো দেখেন, এটা বিপ্লব না, তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে, সেটা তারা আগাইতে দেবে না। এদের মূল চিন্তা হইলো একটাই, কি সেটা? সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে, ধ্বংস হওয়া এই এস্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে, শেষ রক্ষা হবে কি? এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে, এইটারে কেমনে সামলানো যাবে? এরা যদি আবার ভাঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে, তখন শুরু হইলো সংস্কার নিয়ে টালবাহানা, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন। 31 দফাই নাকি সংস্কার। এই 55 বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায়, এই নিয়ে একটা ঐক্য হইল। কার কার ঐক্য হইল? ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে, এটা তো বানায় বলতেছি না। আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন। এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব, এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা, তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে। তাহলে সামে বহিষ্কার করছিল, এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল, দেখানোর জন্য বহিষ্কার করে। দর্শক শ্রোতা, সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সম্পদ। তারা সার্বভৌমত্বকে রক্ষা করাতেই আমরা আজও একটা দেশ হিসেবে স্থাপন করতে পারছি। কিন্তু যখন এই সেনাবাহিনীর ভিতর থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় দর্শক, তখন সেই দেশ আর কখনোই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। ঠিক এমন পরিস্থিতি কিন্তু এখন অতিক্রম করছে বাংলাদেশ। আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ একটা ষড়যন্ত্রের মুখে পড়ে যাচ্ছে বাংলাদেশ। কারণ ফ্যাসিস্ট হাসিনা থেকে তো দেশকে নষ্ট করেছেই, সে এখন যাওয়ার পর থেকেও কিন্তু বিভিন্ন কর্মকর্তাদের দিয়ে কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার কিন্তু পরিকল্পনা করে যাচ্ছে। এমনকি আসন্ন নির্বাচনকে ঘিরেও কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা কিন্তু অনেক পরিকল্পনা করছে দর্শক, দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। তবে আজকের প্রতিবেদনে যে বিষয়গুলি দেখেছেন দর্শক, এগুলো কতটা সত্য সেটা কিন্তু আমাদের জানা নেই। আমরা কিন্তু সকল কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছু নেই দর্শক। এই প্রতিবেদনটি সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন।